Hi everyone, I am Ordendu and you are watching Preparation with ABC চ্যানেল। আমরা এই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ ফুড এসআই, মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মতো পরীক্ষার জন্য অঙ্কের গাইড দিয়ে থাকি। তো তাই তুমি যদি চ্যানেলে নতুন হও এবং এই চ্যানেলের সম্পর্কে না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওটা দেখে নাও এবং তারপরে তোমরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলে আসছি আজকের আমাদের বিষয়বস্তুতে। দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেখানে অ্যারিথমেটিক থাকে সেখানে অ্যাভারেজ একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং এর থেকে কিন্তু প্রায় সমস্ত প্রশ্নপত্রে কোশ্চেন এসে থাকে। তো চলো সময় না নষ্ট করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকে। আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মূলত অ্যাভারেজ বা গড়। তো এই অ্যাভারেজ বা গড় বিষয়টা আসলে কি, এটার একেবারে সংক্ষিপ্ত যেটা ধারণা সেইটুকুটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা তোমাদের যেটুকু না জানলেই নয়। সেটা হচ্ছে যে ধরো এরকম কয়েকটা সংখ্যা রয়েছে, যেমন হচ্ছে 12 একটা সংখ্যা, 16 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, একই রকম 14 একটা সংখ্যা এবং 23 একটা সংখ্যা। এই সংখ্যাগুলো তোমাকে গড় বের করতে বলল। গড় বলতে সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলির যোগফল। এটা তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এটা নিশ্চয়ই পুরোপুরিভাবে তোমরা জানো। সংখ্যাগুলোর যোগফল আর সংখ্যার সংখ্যা, অর্থাৎ কতগুলি সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি। ঠিক আছে? তাহলে এই দুটো বিষয় তোমাকে জানতে হচ্ছে গড়ের মধ্যে। এটাই হচ্ছে গড় বা অ্যাভারেজ। ওকে? এবারে যদি এই যে সংখ্যাগুলো দেখছো এটা যদি একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে তাহলে ঠিক আছে। না হয় দেখা যায় যে এটা অনেক তোমাদেরকে যোগ করতে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে। তো এইজন্য আমরা এখানে একটা শর্ট টেকনিক ইউজ করব। এটা বিভিন্ন ধরনের অঙ্কে তোমরা ইউজ করবে। যদিও আজকের যে অঙ্কগুলো আমরা করব সেগুলো এটাকে বেস করে করিনি। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ধরনের অঙ্কে গড় যখন নির্ণয় করতে হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের ইনটিউশন বা আমাদের একটা অভিজ্ঞতাকে কাজে লাগাবো। ঠিক আছে? তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো যে ধরে নাও এই যে সংখ্যাগুলো দেখছো, এটার ধরো তোমাকে গড় বের করতে বলেছে, তুমি জানো না। তুমি ধরে নিলে এটার গড় হচ্ছে 16। ঠিক আছে? তাহলে 16 যদি অ্যাকচুয়ালি আছে 12 কিন্তু আমরা ধরে নিয়েছি 16। তাহলে 12 পেতে আমাদেরকে কি করতে হবে? কত কমাতে হবে? না -4 করতে হবে। 16 কোনো চেঞ্জ করার দরকার নেই, তাই 0। এবারে এটার ক্ষেত্রে কত করতে হচ্ছে? না অ্যাকচুয়ালি হচ্ছে 15 কিন্তু আমরা 16 ধরে নিয়েছি। তাহলে কত কমাতে হবে? না এটার ক্ষেত্রে হচ্ছে তোমার -1, তাই তো? তারপরে এটা হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে 14, তুমি ধরে নিয়েছো 16। তাহলে কি করতে হবে? কত মাইনাস করতে হবে? হ্যাঁ? -2। এবারে সর্বশেষ যেটা 23 রয়েছে, 23 এর ক্ষেত্রে কি করতে হবে? না সংখ্যাটা হচ্ছে 16 কিন্তু যেটা মানে তুমি যেটা ধরে নিয়েছো সেটা হচ্ছে 16 কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে 23। তাহলে কত যোগ করতে হবে? না +7। ঠিক আছে? তাহলে এটা যখন তুমি ক্যালকুলেশন করবে তখন দেখতে পাবে যে এই যে সংখ্যাটা এটা দেখো আসছে 0। এই যে 0 সংখ্যা এটার মানেটা কি হচ্ছে? এটার মানে হচ্ছে তুমি যেটাকে ধরে নিয়েছো 16 এটাই হচ্ছে কিন্তু সঠিক গড়। ঠিক আছে? এভাবে আন্দাজে করলেও দেখো আমরা বুঝতে পারছি। এখানে যদি +1 আসতো তাহলে কি হতো? এটা ধরো ইন কেস যদি আমরা 15 ধরতাম তাহলে ক্ষেত্র বিশেষে ধরো এটা 1 বেরিয়ে গেল, 1 বেরিয়ে গেল। ঠিক আছে? এই যদি 1 হয় মানে +1 যদি হয় তার মানে কি হবে? আমরা যেটা ধরেছি 15 সেটা হবে না, তার সাথে 1 যোগ হবে। তার মানে 15 আর 1 এ হয়ে যাচ্ছে 16। ঠিক আছে? এরকম তুমি 15 ধরে করে দেখবে। এই টেকনিকটাতে এটা কিন্তু খুব সহজে করা যায়। তো এই গেল আমাদের একটা মোটামুটি অ্যা খুব ছোট কোশ্চেন যদি কোনো পরীক্ষার ক্ষেত্রে বা কোনো কোশ্চেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ইউজ করা চলে। কিন্তু প্র্যাকটিক্যাল আমাদের পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন থাকে সেগুলো এবার আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা কোশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, পরপর ৪ টি জোড় সংখ্যার গড় হলো ৯, বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে জানতে হবে জোড় সংখ্যা কি? না যে সংখ্যার কে শুধুমাত্র ২ দিয়ে ভাগ করলে মেলে। ২ বা যেকোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে। আল্টিমেট একটাই কথা বলা যায় যে ২ দিয়ে ভাগ করলে মেলে। তো এরকমের সংখ্যা, জোড় সংখ্যাকে আমাদের প্রকাশ করা হয় এইভাবে 2n। n যেকোনো স্বাভাবিক সংখ্যা, যেকোনো স্বাভাবিক সংখ্যা। ওকে? তাহলে এটা যদি হয় তাহলে কি হবে? না আমাদের জোড় সংখ্যা এটা ধরা হয়ে গেল। এবারে বলেছে পরপর ৪ টে জোড় সংখ্যা। তাহলে যখনই তোমাকে ৪ টে, ৬ টা, ৮ টা, ৭ টা যাই বলুক না কেন তখন এর আগে পরে করবে। তাহলে এর পরবর্তী জোড় সংখ্যাটা কি হবে? না 2n + 2 আর পূর্ববর্তীটা কি হবে? না সেটা হবে
2n - 2, ঠিক আছে? এর পরবর্তীটা কি হবে? এখানে যেহেতু আমরা 3টা নিলাম তাহলে চতুর্থটা আমরা কোথায় পাবো? হয় এদিকে নেব, না হয় এদিকে নেব। তাহলে এদিকে নিলে আমরা কত পাচ্ছি? 2n + 4, অর্থাৎ দেখো প্রত্যেকটার ক্ষেত্রে গ্যাপটা হচ্ছে 2, 2, 2, 2। ওই জন্য বলা হলো যে 2 দিয়ে ভাগ করলে যেগুলো মিলে যায়। তাহলে এই হচ্ছে 4টে জোড় সংখ্যা। এই 4টে জোড় সংখ্যার গড় বলা আছে 9। তার মানে এই যে 4টে সংখ্যা দেখতে পাচ্ছি আমরা, তাদেরকে আমরা যোগ করব এবং 4 দিয়ে ভাগ করব। তাহলে যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে 2, এখানে 2 কেটে যাচ্ছে। ঠিক আছে? এবারে 4টে 2n রয়েছে, তাহলে হলো 8n প্লাস হচ্ছে 4। এটা হচ্ছে টোটাল সংখ্যাগুলোর যোগফল বাই 4 যদি করা হয়, তার মানে 4টে সংখ্যার গড়, এটাই হচ্ছে আমাদের গড়, সেটা সমান হচ্ছে 9। তার মানে 4 দিয়ে দেখো কাটাকুটি যদি যায় তাহলে 2n + 1 = 9। তাহলে n তুমি পাচ্ছ, বা 2n যদি রাখো তাহলে 2n তুমি পাচ্ছ 8। 2n যেহেতু 8 পাচ্ছ, তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে। এখানে ক্ষেত্র বিশেষে তোমাকে n নাকি 2n কি বার করতে হবে সেটা দেখে নিতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে? না, বৃহত্তম সংখ্যাটা হবে 2n + 4, অর্থাৎ 8 এর সাথে এখানে +4 যদি নিই তাহলে এখানেও আমাদের +4 নিতে হবে। তার মানে হবে উত্তরটা অপশন ডি 12। চলে আসছি পরবর্তী কোশ্চেন। দেখতে পাচ্ছ জিও কোম্পানির সমগ্র কর্মীদের গড় বেতন প্রতি মাসে 15,000 টাকা, অফিসারদের গড় বেতন প্রতি মাসে 45,000 টাকা এবং অফিস স্টাফদের মাসে 10,000 টাকা। অফিসারদের সংখ্যা যদি 20 হয় তাহলে জিও কোম্পানিতে অফিস স্টাফের সংখ্যা বের করো। এটা খুব সহজ একটা অঙ্ক, যেটা তুমি বীজগণিতের মাধ্যমেও করতে পারো। বীজগণিত বলতে সেখানে তোমাকে x ধরে করতে হবে। বীজগণিত বলতে বীজগাণিতিক কোনো সূত্র এখানে ব্যবহার করার দরকার নেই। একটা ইকুয়েশন ফরমেশন করেও করা যেতে পারে। তবে আমরা এই অঙ্কটা পার্টিকুলারলি যদি এলিগেশন ইউজ করি তাহলে কিন্তু খুব সহজে করতে পারবো। তো এখানে আমি এলিগেশন ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে অফিস স্টাফকে আমরা লিখছি ওএস, অফিস স্টাফ, আর অফিসার হচ্ছে ওএফ। ওকে? তাহলে তাদের যেটা মান্থলি বেতন দেওয়া রয়েছে দেখো, সেটা হচ্ছে অফিসারদের ক্ষেত্রে হচ্ছে 45,000 টাকা, আর অফিস স্টাফদের ক্ষেত্রে এটা হচ্ছে 10,000 টাকা। এবারে এভারেজ যেটা দেওয়া রয়েছে, এভারেজ স্যালারি যেটা, সেটা দেখো দেওয়া রয়েছে এখানে 15,000 টাকা। 15,000 টাকা। তাহলে এখানে যদি আমাদেরকে এলিগেশন ইউজ করা হয়, তাহলে আমরা কিন্তু এখানে অফিসারের সংখ্যা যেহেতু 20টা পেয়ে যাচ্ছি, তাহলে জিও কোম্পানিতে অফিস স্টাফদের সংখ্যাটাও অনায়াসে বের করতে পারবো। এটা কিভাবে করছি দেখো, এলিগেশনে এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে দেখো 5,000, এটা হচ্ছে 5,000, আর এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে 30,000, এটা হচ্ছে 30,000। তার মানে যদি কাটা হয় তাহলে 6:1। এবারে দেখো অফিসারদের সংখ্যাটা এখানে বলে দেওয়া আছে নির্দিষ্টভাবে 20 জন, তাই তো? এখানে 20 বলে দেওয়া আছে। তাহলে এই 6 রেশিওটা কি হবে? এটা অ্যাকচুয়ালি 6 রেশিও যদি অফিস স্টাফ থাকে তাহলে 1 রেশিও আছে অফিসার। তাহলে অফিসারের সংখ্যাটা 20টা দেওয়া আছে, তাহলে অফিস স্টাফদের সংখ্যাটা হবে 20 দিয়ে গুণ করে 120। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি দেওয়া রয়েছে দেখো, 7800 টাকায় 6টি টেবিল এবং 12টি চেয়ার কেনা হয়েছে। যদি একটি টেবিলের গড় মূল্য 750 টাকা হয় তাহলে একটি চেয়ারের গড় মূল্য হবে। ঠিক আছে? তো এই ধরনের যে কোশ্চেনগুলো, এগুলো খুব সিম্পল কোশ্চেন। এগুলো তোমার দেখো ইজিলি কিন্তু আমরা এক্স ওয়াই ধরে করতে পারি। এক্স ওয়াই বলতে এখানে যেহেতু টেবিল চেয়ার রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6টা টেবিল এবং 12টা চেয়ার। এই টোটালটার দাম যদি একটা চেয়ারের দাম টি হয়, একটা টেবিলের দাম টি হয়, একটা চেয়ারের দাম সি হয়, তাহলে 12টার ক্ষেত্রে এবং 6টার ক্ষেত্রে এভাবে গুণ হয়ে, তার মানে এটা কি হচ্ছে, টোটাল 6টা টেবিল এবং 12টা চেয়ারের দাম, এটা হচ্ছে 7800 টাকা। ওকে? 7800 টাকা। এবারে কি বলছে দেখো, যে এখানে 6টা টেবিলের দেখো দাম আমাদেরকে বার করতে হচ্ছে উইথ দ্য হেল্প অফ এটা। যদি একটা টেবিলের গড় মূল্য, তাহলে একটা টেবিলের দাম দেওয়া রয়েছে, একটা টেবিলের দাম দেওয়া রয়েছে 750, তার মানে 6টার বের করতে পারছি। তার মানে 12টা চেয়ারের দাম কি হচ্ছে, এই 7800 থেকে 6 ইন্টু 750, তার মানে হচ্ছে তোমার গুণ করলে দেখো 4500 হচ্ছে, এবং এই দুটোতে বিয়োগ করলে আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি 3300। ওকে? তাহলে একটা চেয়ারের দাম এখানে আমরা অনায়াসে পাচ্ছি 3300 ডিভাইড বাই 12। 12টা চেয়ারের দাম হচ্ছে 3300, তাহলে একটা চেয়ারের দাম হচ্ছে তোমার এখানে, এটা কাটাকুটি করো, 4 দিয়ে 3 দিয়ে যদি করা হয় তাহলে এটা আসছে তোমার 4
আর এটা 1100। এবারে 4 দিয়ে ভাগ করা মানে কি? এটাকে আমরা দুবার হাফ করলাম। একবার হাফ করলে হয় 550, আরেকবার হাফ করলে হয় 275। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। বুঝতে পারছো? চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন একটু আলাদা ধরনের কোশ্চেন। একটি শ্রেণীর দুটি গ্রুপ রয়েছে এ এবং বি, যেখানে 42 এবং 28 জন শিক্ষার্থী রয়েছে। ঠিক আছে? তার মানে টোটাল রয়েছে 42 প্লাস 28, মানে যোগ করলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি কত পাচ্ছি? 50 আর 20-তে 70 জন শিক্ষার্থী রয়েছে। যদি এ গ্রুপের গড় ওজন 25 কেজি এবং বি গ্রুপের গড় ওজন 40 কেজি হয়, তাহলে পুরো শ্রেণীর গড় ওজন নির্ণয় করো। ঠিক আছে? তাহলে পুরো শ্রেণীর যেখানে তোমাকে গড় ওজন বের করতে বলছে, তার মানে এটার সাথে গুণ হবে এটা এবং এটার সাথে গুণ হবে এটা। যেটা হবে সেটাকে ভাগ করতে হবে 70 দিয়ে। তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা সাথে যদি আমরা 70 গুণ করে দিই, এই অ্যান্সারের সাথে যদি আমরা 70 গুণ করে দিই, 70টা হচ্ছে আমাদের টোটাল যে সংখ্যাটা শিক্ষার্থীর দুটো গ্রুপে, এটা হচ্ছে 70 যোগ করলে। এটার সাথে যদি অ্যান্সার গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে? না এই সংখ্যার সাথে, অর্থাৎ এ গ্রুপের যে শিক্ষার্থীর সংখ্যা এবং তাদের গড় ওজন, এই দুটোতে গুণ করো। গুণ করলে দেখো সহজভাবে গুণ করতে হবে। আমরা যদি 42কে 25 দিয়ে গুণ করি, তার জায়গায় 100/4 আর এটাকে 42 করলাম, তাহলে 4200/4। ঠিক আছে? তাহলে 4200/4 যদি করা হয়, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1050। 1050 পাচ্ছ, এই দুটোর গুণফল। এবার 28কে 40 দিয়ে যদি গুণ করো, তাহলে তুমি এখানে এইভাবে গুণটা করতে পারো যে 28 ইন্টু 4, মানে 4 8 32, 2 হাতে রইল 3, 4 2 8 আর 3 হচ্ছে 11, 1120। এটা অন্যভাবেও করা যেত, যাই হোক এইভাবে আমি করলাম। তাহলে এটা হচ্ছে 2170। ঠিক আছে? তার মানে কি অ্যান্সারের সাথে 70 যদি গুণ করা হয় তাহলে এটা আসবে। তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? এই 2170/70। ঠিক আছে? মানে 31। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, একটি নৌকার 15 জন মাঝির গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন একজন মাঝি, যার ওজন 42 কেজি, একজন নতুন লোক দ্বারা প্রতিস্থাপিত হয়। নতুন লোকটির ওজন নির্ণয় করো। এরকম যখন প্রতিস্থাপনের অঙ্ক থাকবে, অর্থাৎ কেউ বেরিয়ে গেল আবার কেউ সেখানে ঢুকলো, এরকম যখন কোশ্চেন থাকে তখন কিন্তু স্ট্রিক্টলি অন্য কিছু না করে সরাসরি তোমরা কিন্তু বীজগণিতের ইকুয়েশন ফরমেশন করার চেষ্টা করবে, যেটাতে অনেক সহজভাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে। তাহলে এখানে যেহেতু মাঝির কথা বলেছে, তাহলে 15 জন মাঝি আছে, তাহলে 15 জন মাঝির ওজন, সেটা ধরছি ওয়েট। ঠিক আছে? এটা হচ্ছে একজন মাঝির ওয়েট বা ওজন। ঠিক আছে? তাহলে সেটা কত বেড়ে যায়? না 1.6 বেড়ে যায়। কেন? না যখন এই যে প্রথমে যেটা ছিল ওয়েট, সেখান থেকে 42 কেজির একজন মাঝি বেরিয়ে যায় এবং একজন নতুন লোক প্রবেশ করে। এই ইকুয়েশনটা তুমি যদি ফরমেশন করতে পারো, তাহলে কিন্তু তুমি উত্তরটা করতে পেরে যাবে। এটা কিভাবে এলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে দেখো, একটি নৌকায় 15 জন মাঝির গড় ওজন 1.6 কেজি বৃদ্ধি পায়, মানে এটা গড় ওজন, এটা 1.6 বৃদ্ধি পাচ্ছে, 15 থাকছে। এটা 15 কেন থাকছে? না একজন প্রতিস্থাপিত হয়েছে, একজন বেরিয়ে গেছে, তার জায়গায় আরেকজন ঢুকেছে, মানে মোট সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা এখানে 15 লিখতে পারলাম। এটা ইজ ইকুয়াল টু কি? না প্রথমে যেটা ওজন ছিল, মানে একজনের গড় ওজন ইন্টু 15 করলে টোটাল ওজনটা পাচ্ছি। সেই টোটাল ওজন থেকে 42 কেজি একজন বেরিয়ে যাচ্ছে এবং একজন নতুন লোক প্রবেশ করছে। এই হচ্ছে ইকুয়েশন। এটা করার পর দেখো 15W কেটে যাবে। তাহলে এই দুটোতে জাস্ট গুণ হবে। এই দুটোতে গুণ হলে তোমরা এটাতে পাবে যেটা, সেটা হচ্ছে তোমার 24। এটা পাবে 24। এই 24 আর এটা আছে মাইনাস, তাহলে প্লাস হবে 42। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে n, অর্থাৎ n এর যেটা ভ্যালু পাচ্ছি আমরা, সেটা পাচ্ছি 66। তাহলে নতুন যে লোকটা ঢুকেছে তার ওজনটা কত হচ্ছে? না সেটা হচ্ছে 66 কেজি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এক লাইনের কোশ্চেন, প্রতিস্থাপন থাকলে
সরাসরি কিন্তু তোমরা ইকুয়েশন ফরমেশনের চেষ্টা করবে বা ইকুয়েশন ফরমেশন করেই কিন্তু করবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো, 30টি ফলাফলের গড় 20 এবং অন্যান্য 20টি ফলাফলের গড় 30, তাহলে সমস্ত ফলাফলের গড় কত? ঠিক আছে, এরকম যখন থাকবে তাহলে টোটাল তোমার কতগুলো রয়েছে? এখানে 30টি, এখানে রয়েছে 20টি, তার মানে 50 ইন্টু অ্যান্সার ইজ ইকুয়াল টু কী হবে? এটাই এর সাথে গুণ হবে এটা, তাহলে হচ্ছে 600, আবার এটাতে গুণ হচ্ছে 600, মানে 1200, প্লাস করলে হচ্ছে 1200, তাহলে অ্যান্সারটা কত হবে? এটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 24। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, 100 পর্যবেক্ষণের গড় 35 হিসাবে গণনা করা হয়েছিল। পরে দেখা যায় একটি পর্যবেক্ষণকে 35-এর পরিবর্তে 83 ধরে ফেলার ফলে এই ভুলটা হয়েছে। তাহলে প্রতিটির গড় যদি 35 হয় 100টা পর্যবেক্ষণের, তাহলে টোটালটা কত হচ্ছে? 35 ইন্টু 100 মানে হচ্ছে 3500, তাই তো? এটা হচ্ছে টোটাল ভ্যালুটা। এবারে এইখানে একটা ভুল রয়েছে। কেন ভুলটা রয়েছে? না, পর্যবেক্ষণে 53-র পরিবর্তে 83 মানে ভুল করে ধরা হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? এখান থেকে -83 হচ্ছে। এটা যদি তুমি করো -83, তাহলে কি হচ্ছে? যে ভুলটা আমরা ধরেছি, ঠিক আছে? সেই ভুলটা এলিমিনেট হচ্ছে, কিন্তু কারেক্টেড এখনো হয়নি। তাহলে এখান থেকে কি হচ্ছে? 83 আর এখানে থাকছে 53। এই 53টাকে অ্যাকচুয়ালি যোগ করতে হবে। তাহলে কতটা বাড়তি ধরা হয়ে গেছে? না, এখানে 30 বাড়তি ধরা হয়ে গেছে। তাহলে এখান থেকে তুমি জাস্ট 30 বাদ দিয়ে দাও। 30 বাদ দিলে এটা হচ্ছে 3470। এবারে এটা 100টা পর্যবেক্ষণ বা অবজারভেশনের জন্য হয়েছে, তাহলে 100 দিয়ে ভাগ হবে। 100 দিয়ে ভাগ হলে এটা হচ্ছে 34.7। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখছো, বিজ্ঞানের 3টি ক্লাস এ, বি এবং সি জীবন বিজ্ঞান পরীক্ষা নেয়। ক্লাস এ এর গড় স্কোর 83, বি এর গড় স্কোর হচ্ছে 83, বি এর গড় স্কোর হচ্ছে 76 আর সি এর গড় স্কোর হচ্ছে 85, তাই তো? তাহলে ক্লাস ক্লাস এ, বি এর গড় স্কোর 79 এবং ক্লাস বি, সি এর গড় স্কোর 81, তবে ক্লাস এ, বি, সি এর গড় স্কোর কত? ঠিক আছে, দেখো এটা কিন্তু তোমাকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখানে 3টে ক্লাস দেওয়া রয়েছে এ, বি, সি, মানে 3টে সেকশন বলতে পারো। তো সেখানে এক একটা সেকশনে কতজন উপস্থিত আছে সেটা কিন্তু কিছু বলা নেই। তাহলে তোমার এটা যেহেতু বলা নেই, তাহলে তোমাকে এখানে ধরে নিতে হবে যে এখানে ধরে নাও তোমার আছে এক্স জন, এখানে আছে ওয়াই জন, এখানে আছে জেড জন। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে বলেছে দেখো এ এর গড় স্কোর 83, তাহলে মোট স্কোর কত হচ্ছে? না 83x। বি এর গড় স্কোর 76, তাহলে মোট হচ্ছে 76y। তেমনি সি এর ক্ষেত্রে 85z। এবারে দেখো দেওয়া রয়েছে ক্লাস এ এবং বি এর গড় স্কোর 79, অর্থাৎ এখানে টোটাল এ বিতে টোটাল কত আছে? না এক্স প্লাস ওয়াই এতজন রয়েছে, তাদের গড় স্কোর যদি 79 হয়, তাহলে মোট স্কোরটা হচ্ছে 79 ইন্টু এক্স প্লাস ওয়াই। যাই হোক, এইভাবে ক্যালকুলেশন করলে যদি দেখা হয়, তাহলে তুমি একটা ইকুয়েশন পাবে, সেখানে এক্স ওয়াই এর ভ্যালু পাবে, তেমনিভাবে ওয়াই জেড এর একটা ভ্যালু পাবে। তো এভাবে যদি না করে আমরা এলিগেশন ইউজ করি দুটো পৃথক ক্ষেত্রে, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা সংখ্যাগুলোকে বের করতে পারবো যে এক একটা ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, এবং সেটা থেকেই কিন্তু আমরা অনায়াসে এবিসি এর গড় স্কোরটা বের করতে পারবো। তো এটা করার জন্য আমরা কি করেছি দেখো, যেহেতু প্রথমে দেওয়া রয়েছে এ এবং বি এর, তাহলে এ বি এর গড় স্কোর দেওয়া রয়েছে এবং সেটা হচ্ছে দেখো 83, আরেকটা হচ্ছে 73। এবার এ বি এর যেটা গড় সেটাও দেখো দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 79। তাহলে এখান থেকে তুমি অনায়াসে বলতে পারবে যে এতে যদি বিয়োগফলটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, অর্থাৎ এতে যদি 3 রয়েছে তাহলে বিতে থাকছে 4। একই রকমভাবে তুমি বিসি এর বের করতে পারবে। বিসি এর ক্ষেত্রে কত হবে? না বিসি এর ক্ষেত্রে দেখো দেওয়া রয়েছে, বিসি এর ক্ষেত্রে এটা দেওয়া রয়েছে 76 আর এটা হচ্ছে 85। আবার বি আর সি এর গড় স্কোরটা দেওয়া রয়েছে 81, এটা দেওয়া রয়েছে 81। তাহলে এদের যদি ডিফারেন্স বার করা হয়, তাহলে তুমি অনায়াসে বুঝতে পারছো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, তাই তো? এদের রেশিও। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? অনায়াসে দেখতে পাচ্ছ A:B:C টা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 3:4:5। অর্থাৎ কোনো XY ইকুয়েশন না ইউজ করে আমরা কিন্তু সরাসরি A, B, C এই 3টে সেকশনে কত স্টুডেন্ট থাকতে পারে তার একটা আনুপাতিক ভাগ পেয়ে গেলাম, 3:4:5। এটা যেহেতু আমরা পেয়ে গেছি,
এবং প্রত্যেকটার গড় আমাদের জানা আছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি ABC এর গড়টা কিভাবে বার করব দেখে নাও। এখানে ABC এর গড়টা পাবো, A যেটা ভ্যালু মানে 83 ইন্টু সেখানে স্টুডেন্টের সংখ্যা 3, তেমনিভাবে 76 ইন্টু 4, যেটাকে আগে নেবে, আগে যে কোনো একটাকে নিতে পারো। তারপরে হচ্ছে তোমার 85 আর এটা হচ্ছে ইন্টু 5, এটা হচ্ছে টোটাল নাম্বার আর টোটাল স্টুডেন্টের সংখ্যাটা, এই তিনটের আনুপাতিক যোগফল। তাহলে হচ্ছে 7 5 12। এবারে এটাকে তুমি যত সহজে ক্যালকুলেশন করতে পারবে। 3 3 9, 3 8 24। এবার এটা হচ্ছে 4 6 24, রইল 2, 4 7 28 30। এবার এটা হচ্ছে 5 5 25 5 2, এটা হচ্ছে 42/12। এটা যোগ করো, যোগ করে তুমি যখন ভাগ করবে তখন তুমি যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 81.5। ঠিক আছে, 81.5। এখানে প্রসঙ্গত ডিএস মেথড কিন্তু ইউজ করা যাবে না, কেননা এখানে নিচে 12 আছে, 12 মানে তার যেটা ডিএস এটা হচ্ছে 3 3 6 9 যদি থাকে তাহলে কিন্তু ডিএস মেথড অ্যাপ্লাই করা যায় না। তো যাই হোক, এই ক্যালকুলেশনটা একটু বড় হবে এবং পুরোপুরিভাবে তুমি যদি এক্স ওয়াই ধরে করতে তাহলে কিন্তু আরও সময় লাগতো। সেটাকে অনেকটা অ্যাভয়েড করা গেছে এই পদ্ধতির মাধ্যমে, কিন্তু আলটিমেট তোমাকে এটা সবসময় করতেই হচ্ছে এবং এই ক্যালকুলেশনটা মোটামুটিভাবে তোমাকে পুরোটাই করতে হচ্ছে। তাই খুব ঠান্ডা মাথায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেনও তোমাদের পরীক্ষাতে ঘাবড়ে দেওয়ার জন্য আসতে পারে, তাই তোমাদেরকে সেগুলো সম্পর্কে সচেতন করার জন্য এই কোশ্চেনটা ক্লাসে আনা হয়েছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা লাইব্রেরিতে রবিবার গড়ে 510 জন এবং অন্যান্য দিনে 240 জন দর্শনার্থী থাকে। তাহলে রবিবার থেকে শুরু করে, অর্থাৎ রবিবার প্রথম দিন যদি হয়, তাহলে 30 দিনের মাসে প্রতিদিন গড়ে দর্শনার্থীর সংখ্যাটা কি হবে? তাহলে তোমরা জানো সানডে মন্ডে করে যেটা ক্যালেন্ডারে থাকে, এটা ক্যালেন্ডারের অঙ্কের মতো। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই তো? তো এটা হচ্ছে আমাদের ছুটির দিন রবিবার। এবারে রবিবারে লাইব্রেরিতে 510 জন করে থাকে। তাহলে আমরা লাইব্রেরি তে যে দিনগুলোতে আমরা রবিবার পাচ্ছি সেটা হচ্ছে 1 তারিখ, 1 আর 7 হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 8 হচ্ছে 23, 23 আর 7 হচ্ছে 30। ঠিক আছে? মানে 5 খানা রবিবার পাওয়া গেল। তাহলে 5 খানা রবিবারের টোটাল যেটা হচ্ছে ভিজিটর, সেটা হচ্ছে এতটা। কতটা আসছে? 2550। ওকে? তাহলে 30 দিনের যেহেতু মাস, তাহলে 5 দিন রবিবার যদি হয় তাহলে ওয়ার্কিং ডে বা যেটা উইকডে বলা হয়, সেই উইকডের সংখ্যা কতগুলো? না 25টা। তাহলে 25 ইন্টু 240। ওকে? এখানে আমরা এটাকে 100 ধরে নেব। তাহলে 100 ধরে নিলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে পাচ্ছি 6000। ওকে? এবার যোগ করো 8550/30। গড় করতে বলেছে, তাহলে গড় করতে গেলে 3 দিয়ে ভাগ করো। তাহলে 3 2 এ হচ্ছে 6, 1 5, 3 5 এ হচ্ছে এখানে কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে। 0 5 5 8, তাই তো? একে আমরা ভাগ করছি 30 দিয়ে। 30 দিনের মাস যেহেতু, তাহলে আমরা এটা 30 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে হচ্ছে 6, 6 মানে 2 5, 3 8 24, 3 8 24, এটা 25, তার মানে 1 5 3 5 15, 285। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? খুব সোজা কোশ্চেন এবং এটা মোটামুটিভাবে আমাদের ক্যালেন্ডারের একটা কনসেপ্টের থেকে কোশ্চেন এরকম থাকতে পারে, যেটা গড় সহ। এরকম দেখবে বৃষ্টির হিসাব থাকে, তাপমাত্রার হিসাব থাকে, বা এই লাইব্রেরিতে বই পড়া বা ছাত্রীর উপস্থিতি সংক্রান্ত কোশ্চেন দেখবে এখান থেকে এরকম কিন্তু থাকে। এটা CHSL 2012 তে পড়েছিল। এরকম কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। এগুলো খুব ভালো কোশ্চেন এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। 20 ওভারের ম্যাচে জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট হচ্ছে 7.2। আচ্ছা, ক্রিকেট সম্পর্কে যাদের ধারণা আছে তাদের এই ধরনের অঙ্কগুলো করতে আশা করি অসুবিধা হবে না। তবে এখানে যেহেতু বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী দেখছো, বিভিন্ন লেভেলের তোমাদের প্রিপারেশন হয়ে আছে, তাই আমি বিষয়টাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি
যে ক্রিকেটের ক্ষেত্রে 20 ওভারের যদি ম্যাচ হয়, 20 ওভারের একটা ম্যাচ হচ্ছে, জয়ের জন্য প্রয়োজন হচ্ছে রান রেট 7.2। তার মানে টোটাল রান যেটা, সেটা কত হয়েছে? না 7.2 করে 20 ওভারে আমাদের দরকার। এটা হচ্ছে টোটাল 144 রান দরকার। ঠিক আছে? জয়ের জন্য। এবারে কি হচ্ছে? 15তম ওভারের শেষে, মানে 15 ওভার খেলা হয়ে গেছে, রান রেটটা যেটা উঠেছে সেটা হচ্ছে 6 করে। তার মানে 15 ওভারে 6 রান করে উঠেছে, তাহলে টোটাল আমাদের 90 উঠেছে। তার মানে রিকোয়ার্ডটা কত হচ্ছে? রিকোয়ার্ড হচ্ছে এই দিকের 10 আর ওই দিকের 44, মানে হচ্ছে 54। এটা কত ওভারে দরকার আমাদের? 20 ওভারের খেলা, 15 ওভার হয়ে গেছে, মানে 5 ওভারে দরকার। ঠিক আছে? তাহলে এটাকে আমরা হিসাবের সুবিধার্থে কি করব? 2 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে 108, এটাকে 10। তাহলে দেখো 10.8। ঠিক আছে? এই যে শর্ট টেকনিকগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে ভাগ না করে দেখো এখানে আমরা অ্যান্সারটা বের করতে পারি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 64 ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং রান গড় ছিল 62 রান, মানে 62 রান ছিল। ঠিক আছে? তাহলে 64 ইনটু 62, এটা রান ছিল 64টা ইনিংসে একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে। এটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে যেমন সচিনের বা যখন বড় কোনো ব্যাটসম্যানের, কোহলি, এরকম যখন ব্যাটসম্যানের রান সম্পর্কে, তার ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করা হয়, তখন এই ধরনের কোশ্চেন গুলো অ্যারাইজ হয় বা এই ধরনের বিষয়গুলো আসে। সেখান থেকে এই ধরনের কোশ্চেন থাকতে পারে। টোটাল রানটা হচ্ছে এত রান। ঠিক আছে? তার সর্বোচ্চ স্কোর তার সর্বনিম্ন স্কোর থেকে 180 রান ছাড়িয়ে যায়। যদি 2 ইনিংস বাদ দিয়ে বাকি ইনিংসের গড় দাঁড়ায় 8 রান, তাহলে টোটাল ইনিংস ছিল 64টা। ওকে? এখানে আমরা যদি দুটোকে ছেড়ে দিই, তাহলে -2 করলে কত আসছে? না 62 ইনিংস, এবং তখন স্কোরটা হচ্ছে, মানে ব্যাটিং যে গড় সেটা হচ্ছে 60। বুঝতে পারলে? এবারে কি বলেছে দেখো, তার হাইয়েস্ট আর লোয়েস্টের যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে 180। এটা স্ট্রেট কাট তোমাদের দেওয়া রয়েছে কোশ্চেনে। এবারে কি বলা রয়েছে যে তোমাকে এই 2 ইনিংস, আচ্ছা এখানে সর্বোচ্চ স্কোর রান বার করতে বলা হয়েছে, মানে এইচটা বার করতে বলা হয়েছে। তাহলে যদি আমরা এইচ প্লাস এল বার করি, তাহলে আমরা অনায়াসে বের করতে পারবো। তো এখানে দেখো বিষয়টা কি হচ্ছে, যে আমাদের এই যে 62 এ যেটা ইনিংস রয়েছে এবং গড়টা হচ্ছে 60, এইটা এর সাথে যদি আমরা আমাদের যে হাইয়েস্ট আর যে লোয়েস্ট এটাকে যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলেই পেয়ে যাচ্ছি এটা। ওকে? তাহলে এখান থেকে আমরা যদি এইচ প্লাস এল বার করতে চাই, তাহলে কি হচ্ছে? এটা মাইনাস এটা। তার মানে কত পাচ্ছি দেখো? 62 কমন নিয়ে নিলাম। তাহলে 62 ইনটু 4, মানে 4 দুগুণে হচ্ছে 8, আর 4 ছয়ে হচ্ছে 24। তার মানে 248। ঠিক আছে? এটা 248। তাহলে এটাও কিন্তু আমরা বের করতে পারলাম 248। এবার আমরা যদি হাইয়েস্টটা বার করতে চাই, তাহলে জাস্ট যোগ করব, যোগ করলে এটা কেটে যাবে। তার মানে 2h ইজ ইকুয়াল টু, এটা তো যোগ, 8, 8 4 12, 2 হাতে রইল 1, 2 আর একে 3 আর একে 4। তাহলে এইচ যেটা পাবো সেটা হচ্ছে 214। এটা হচ্ছে হাইয়েস্ট স্কোর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। একজন ব্যাটসম্যানের 12 ইনিংসের জন্য নির্দিষ্ট গড় রান থাকে। মানে আমরা অ্যাকচুয়ালি জানি না তার গড় রানটা কত। ঠিক আছে? ত্রয়োদশ ইনিংসে, মানে 13 নম্বর ইনিংসে 96 রান করে, যার ফলে তার গড় 5 রান বৃদ্ধি পায়। তাহলে 13তম ইনিংসের পর তার গড় কত হবে? খুব ভালো কোশ্চেন। এখানেও কিন্তু তোমাকে ইকুয়েশন ফরমেশনের বিষয়টা আনতে হবে। আমরা ধরে নেব যে 12 ইনিংসে তার যেটা গড় রান ছিল সেটা হচ্ছে আর। তাহলে টোটাল রান কত ছিল? 12 আর। এবারে কি হচ্ছে? ত্রয়োদশ ইনিংসে 96 রান এড হচ্ছে। এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি? না 13তম ইনিংসে তার যেটা গড়, সেটা থেকে 5 রান বেড়ে যাচ্ছে। 13টা ইনিংসে টোটাল যেটা রানটা, সেটা আগে যেটা আর ছিল তার থেকে 5 বেড়ে যাচ্ছে। বুঝতে পারলে? এটা যখন তুমি সলভ করবে তখন দেখো তুমি পাচ্ছ 13 আর থেকে 12 বার গেল, মানে আর। এটা 96 থেকে 65 বাদ গেল, তাহলে তোমার হয়ে যাচ্ছে 31। তাহলে এটা হচ্ছে 12তম পর্যন্ত রান যেটা ছিল। ওকে? তাহলে 13তমতে কত হবে? 13তমতে কত হবে? না সেখানে 5 বাড়বে, মানে 31, আর 5 এ হচ্ছে 36। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এক লাইনের কোশ্চেন,
এসএসসি সিজিএল টায়ার 2 তে কিন্তু পড়েছিল। ঠিক আছে? এগুলো বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে খুব সহজে কিন্তু করা যায়। এই ধরনের কোয়েশ্চেনগুলো। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে পরীক্ষা হলে ঘাবড়ে দেবে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কিন্তু কিছুই নেই। জাস্ট তোমাকে যেহেতু দেখিয়ে দেওয়া হয়েছে বীজগাণিতিক একটা রাশিমালা, তাই তোমার এটা মনে হচ্ছে অনেক জটিল। ইফ এভারেজ অফ 20 অবজারভেশন, ঠিক আছে? এই লাইনটা আচ্ছা এইখানে বাংলাতে লেখা আছে, যদি 20 টি পর্যবেক্ষণের গড় এত হয়, অর্থাৎ 20 টি পর্যবেক্ষণ হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 এমনি করে 20 টি আছে x20 পর্যন্ত। তাদের গড়, গড় মানে 20 দিয়ে ভাগ, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে y। আমরা কি পাচ্ছি x1 প্লাস x2, এটা ড্যাশ ড্যাশ করে ডট ডট করে এতটা অবধি 20y, তাই তো? এবারে কি বলেছে, তাহলে x মাইনাস 101, তাহলে এখানে কি হচ্ছে x1 মাইনাস 101, তারপরে x2 মাইনাস 101, এরকম করে আছে আপ টু x20 মাইনাস 101, এতগুলি। বুঝতে পারছো? বাই 20 সেটা সমান কত হবে? তাহলে এখানে আমাদের এই যে x1 x2 x3 এগুলো পাচ্ছি, ওকে? সেটার ভ্যালুটা আমরা জানি, এটা হচ্ছে 20y। এই লাইন থেকে 20y পাচ্ছি। আর এখানে আমাদের 20 টি রয়েছে 101, তাই তো? এটা গেল ওপরের হিসাব, আর তলায় থাকছে শুধু 20। তার মানে কি হচ্ছে 20 ওপর নিচে কেটে যাচ্ছে, না y মাইনাস 101। নিজেরা খাতাতে একবার করবে, অনায়াসে এটা বুঝতে পারবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে পুরনো গড়, এটা হচ্ছে যেটা আমাদের বের করতে বলেছে সেই রাশিমালাটার গড়। ঠিক আছে? এখান থেকে উত্তরটা হচ্ছে এটা। চলে আসছি আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। একটি ক্লাসের 40 জন শিশুর গড় ওজন 36.2 কেজি, তাহলে টোটালটা কত? আগে আমরা সেটা বের করে নেব। 40 জনের গড় যদি 36.2 হয়, তার মানে টোটালটা হচ্ছে এতটা। এবারে যখন এত কেজি, এত কেজি এবং এত কেজি ওজনের আরও 3টি শিশু যোগ দেয়, তখন ক্লাসে 43 জন শিশুর গড় ওজন কত হবে? তাহলে এদের যে টোটাল ওজন সেটা কত হচ্ছে 42.3, 39.7, 39.5। যোগ করো, 10 5 15 5, হাতে রইল 1, 9 9 18 19 20 21 1, হাতে রইল 2, 4 3 7, 3 10, 2 12, 112.5। ওকে? এবারে এটা হচ্ছে টোটাল এদের সাথে এসে যোগ হবে। ঠিক আছে? এটাতে আমরা পাচ্ছিলাম কত জনের? 40 জনের। এবারে আমরা যখন 43 জনের বার করব, তখন কি হবে? এই যে সংখ্যাটা তার সাথে এটা যোগ হবে। ওকে? তাহলে গড়টা যদি একই থাকতো, তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, এই 3টে বাচ্চার যেটা গড়, এটা যদি অক্ষুণ্ণ রাখতে হতো, তাহলে এর থেকে এর 3 গুণ, অর্থাৎ হচ্ছে এটা 108.6, 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হচ্ছে 921। ঠিক আছে? এটা বিয়োগ কেন করলাম? এই বিয়োগ করার ফলে যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যাটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে 43 জন বাচ্চারও গড় দাঁড়াচ্ছে 36.2। ঠিক আছে? যেটা আমাদের আগে গড় ছিল, সেটাই কিন্তু দাঁড়াচ্ছে। মানে আমরা 3টে 36.2 এখান থেকে নিয়ে নিলাম এই জায়গাতে। বুঝতে পারলে? কিন্তু এখনও দেখো তোমার 12.9 পড়ে আছে। এই 12.9 এবারে সমভাবে কতজনে ভাগ হবে? 43 জনের ভেতরে ভাগ হবে। তাহলে 43 জনে যদি ভাগ হয়, তাহলে এখানে আমরা কতটা পাবো? এই জায়গা থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি 0.3। তার মানে আমরা যেটা গড়টা ধরেছিলাম 36.2, তার সাথে অ্যাকচুয়ালি যোগ হবে এই 0.3, অর্থাৎ 36.5 হবে আমাদের অ্যাকচুয়াল 43 জন বাচ্চার নতুন যেটা গড়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তো এর সাথে সাথে আমাদের আজকের যে সেশন, এটা শেষ হলো। তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে এবং তোমাদের উপযুক্ত মনে হলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে। যে কোনো ধরনের ডাউট যদি তোমাদের থাকে, তাহলে আমাদের লিঙ্কে দেওয়া যেটা ডেসক্রিপশন থাকবে, সেখানে দেখবে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা
যুক্ত হয়ে যাবে এবং সেখানে যে কোনো ধরনের তোমাদের অঙ্ক সম্পর্কিত প্রশ্ন তোমরা দেবে। তোমাদেরকে অবশ্যই আমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু এবং আজকের সেশনটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে আমাদের নেক্সট এরকমই আরেকটা সেশনে। ততক্ষণ তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।